সকালে অফিসে আসার পথে দেখলাম রাস্তায় ড্রাইভার আর এক যাত্রীর মধ্যে বিকট ঝগড়া বেঁধে গেছে। ড্রাইভারের দাবি গ্যাস নাই, তাই ভাড়া বেশি দিতে হবে, আর যাত্রী বলছে গ্যাস নাই তো রাস্তায় নামছেন কেন। পাশে দাঁড়ানো একজন আবার বলছে দেখেন না কি হয়, আর কয়দিন পর এই ভাড়াই দিতে হবে। এই ছোট্ট ঝগড়া থেকে একটা জিনিস মাথায় আসলো, দেশে যে গ্যাস সংকট, এর প্রভাব এলপিজি থেকে শুরু করে মানুষের মনের ওপরেও পড়ছে। তা না হলে সকাল সকাল এই ঝগড়া কেন? আর এই যে গ্যাস নাই বলেই কি আমাদের পকেট থেকে বাড়তি টাকা দিয়ে গ্যাস কিনতে হবে? আমরা দেখেছি আগস্টে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 70 টাকা বেড়ে হয়েছে 1598 টাকা, কেজিতে বেড়েছে 5 টাকা 85 পয়সা। এর উপর খুচরা বাজারে নির্ধারিত দামের চেয়ে 200 থেকে 300 টাকা বেশি নেওয়ারও অভিযোগ আসছে। তাহলে প্রশ্ন হলো, গ্যাস সংকট মোকাবেলা করার একমাত্র সমাধান কি দাম বাড়িয়ে দেওয়া? গ্যাস রাজনীতিকে ঘিরে সামনে আমাদের জন্য আসলে কি অপেক্ষা করছে? এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটু জেনে নিতে হবে এই গ্যাস সংকটের শুরু আসলে কোথা থেকে। 2017 সালে দেশীয় গ্যাস ক্ষেত্রের উৎপাদন ছিল দৈনিক 270 কোটি ঘনফুট, এখন সেটা নেমেছে 165 কোটির নিচে। এর ওপর গত 21 জুলাই মহেশখালীতে এক্সিলারেটর এলএনজি টার্মিনালে আগুন লাগায় সরবরাহ আরও কমে যায়। ফলে গোটা দেশে দৈনিক গ্যাস সরবরাহ এখন মাত্র 215 কোটি ঘনফুট, অথচ চাহিদা 380 কোটি ঘনফুট। অর্থাৎ পেট্রোবাংলা চাহিদা ঠিকঠাক মতো মেটাতে পারছে না। আচ্ছা, আপনি কি জানেন গ্যাসেরও লোডশেডিং হয়? চাহিদার তুলনায় গ্যাস কম থাকলে সবাই কিন্তু সমান ভাগ পায় না। কে আগে পাবে আর কে পরে, তার একটা অলিখিত তালিকা আছে। এই তালিকায় আপনার অবস্থান কোথায়? এইটা জানার আগে চলেন দেখে নেই ভাগাভাগিটা আসলে কিভাবে হয়। ঢাকার গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাসের প্রতিদিন দরকার প্রায় 2000 মিলিয়ন ঘনফুট গ্যাস, কিন্তু হাতে আসছে মাত্র 1200। এই অল্প গ্যাসটুকুই এখন ভাগ করতে হবে বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা, বাসাবাড়ি, শিল্প আর গাড়ির সিএনজির মধ্যে। এই 1200 মিলিয়নের মধ্যে 190 মিলিয়ন চলে যায় বিদ্যুৎ উৎপাদনে, 70 মিলিয়ন যায় সার কারখানাগুলোতে, আর যা বাকি থাকে সেইটুকু কোনো রকমে ভাগ হয়ে যায় আপনার আমার ঘরের চুলায়, কারখানা আর সিএনজি স্টেশনের মধ্যে। এই সামান্য গ্যাস নিয়ে এখন শুরু হয়েছে টানাটানি। পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ খোলাখুলিভাবেই বলছে, প্রাইভেট গাড়িতে সিএনজি না দিয়ে সেই গ্যাসটুকু বরং কারখানায় দেওয়া হোক, তাতে অন্তত উৎপাদন বাঁচবে। কারণ এতে টাকার উৎপাদন বাঁচবে, আর উৎপাদন বাঁচা মানে পোশাক শিল্প সচল থাকবে। আর এই টানাটানির ফল সাধারণ মানুষ ইতোমধ্যেই টের পাচ্ছে। চট্টগ্রামে সিএনজি স্টেশনে গাড়ির লাইন এত লম্বা যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেক এলাকায় চুলায় জ্বলছে না, বাধ্য হয়ে অনেক পরিবারকে বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে। তবে গ্যাস সংকট সবচেয়ে বেশি চোখে পড়ে বিদ্যুতের লোডশেডিংয়ে। দেশের 143টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 62টাই এখন জ্বালানি সংকটে। গত সপ্তাহে দৈনিক গড় বিদ্যুৎ ঘাটতি ছিল 1482 মেগাওয়াট। 3 আগস্ট ভোরে এই ঘাটতি ছুঁয়েছে প্রায় 3000। গ্যাস না পেলে কারখানাগুলো বাধ্য হয়ে ডিজেল আর ফার্নেস অয়েলে চলে। এতে বিদ্যুতে ইউনিট প্রতি খরচ 5 টাকা 50 পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে 7 টাকা 71 পয়সায়। কোনো কোনো কারখানায় গ্যাস আর বিদ্যুৎ বিল বেড়ে দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণ। গাজীপুরের একটা কারখানাকে দিনে 6.5 ঘন্টা ডিজেলে চালাতে হচ্ছে। আর এই বাড়তি খরচ শেষমেশ গিয়ে পড়ছে পণ্যের দামের ওপর। তাই উৎপাদনকারীরা সরাসরি সতর্ক করছেন, এই গ্যাস সংকটের ধাক্কা মূল্যস্ফীতিতে গিয়ে ঠেকবে। অর্থাৎ একদিকে আমাদের চুলার গ্যাস না থাকার ভোগান্তি, আবার সেই সংকটের কারণেই সাবান, বিস্কুট, জামা কাপড়ের বাড়তি দামও গুনতে হবে আমাদেরই। কিন্তু শুধু বেশি দাম দিয়েও এই ক্ষতিটা পূরণ করা সম্ভব না, কারণ গত 2 সপ্তাহে কারখানার উৎপাদন কমেছে গড়ে 40%। প্রাণ আরএফএলের মতো বড় গ্রুপও তাদের সক্ষমতার 40% কম উৎপাদন করছে। আর কাঁচ শিল্পের বিপদ তো আরও বড়। তাদের চুল্লি একবার ঠান্ডা হয়ে গেলে সেটা আবার জ্বালাতে খরচ হয়ে যায় প্রায় 500 কোটি টাকা। তবে সবচেয়ে বড় ধাক্কাটা আসবে আমাদের খাবারের প্লেটেই। মনে আছে, তিতাসের 70 মিলিয়ন ঘনফুট গ্যাস যাচ্ছে শুধু সার উৎপাদনে। এই ইউরিয়া সারের মূল কাঁচামালই তো প্রাকৃতিক গ্যাস। গ্যাস কমে যাওয়ায় চট্টগ্রাম ইউরিয়া কারখানা সহ অন্যান্য সার কারখানায় উৎপাদন কমেছে 35 থেকে 50%। দেশে সার কম হলে বাড়বে আমদানি, বাড়বে ভর্তুকি আর ডলারের খরচ। কয়েক মাস পর সেই চাপটাই গিয়ে পড়বে কৃষকের ওপর। বাড়বে ফসলের দাম, মানে চাপ পড়বে আপনার আমার খাবারের বাজেটেও। তাহলে এর সমাধান কোথায়? সিপিডির গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম একটা সহজ কথা বলেছেন। আমরা একটাই উৎসের ওপর, মানে গ্যাসের ওপর বড্ড বেশি নির্ভর করে ফেলেছি।
যখনই গ্যাসের টান পড়ে আমরা বিদেশ থেকে গ্যাস আমদানি করতে ছুটে যাই, কিন্তু নিজেদের মাটির নিচে গ্যাস খুঁজে বের করার কষ্টটাও আমরা করি না। এই ভুল আমরা এর আগেও করেছি। 2022 সালে বিশ্ববাজারে দাম বেড়ে গেলে সরকার 7 মাস এলএনজি কেনা বন্ধ রাখে, ফলে দেখা দেয় তীব্র গ্যাস সংকট। পরে গড়ে 82% দাম বাড়িয়ে আবার সরবরাহ ফেরানো হয়। খেয়াল করেন, সংকট সময়ে সময়ে কমে আর বাড়ে, কিন্তু আসল সমস্যার কোনো সমাধান হয় না। আর যতদিন এই সমাধান না হবে ততদিন সাধারণ মানুষ প্রশ্ন তুলবেই, সরকার দাম বেঁধে দেওয়ার পরও কেন খুচরা বাজারে বাড়তি টাকা গুনতে হয়? আর দামটা বাড়ার সময় লাফিয়ে লাফিয়ে বাড়ে, অথচ কমার সময় কেন এত ধীরে ধীরে কমে? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।